সুন্দর এবং সুখী দাম্পত্যের একটা বড় দিক হচ্ছে একটা ফুটফুটে সুস্থ সন্তান। স্বভাবতই বিয়ের কিছুদিন পর থেকে প্রত্যেক দম্পতি সেটা চান, আর তার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করে থাকে। অনেক সময় দেখা যায় যে তারা কনসিভ করেছেন, কিন্তু কনসিভ করার কিছুদিন পর মিসক্যারেজ হয়ে গেল। এই মিসক্যারেজ বা গর্ভপাত বিষয়টা ভীষণ যন্ত্রণাদায়ক। সেটা যত বেশি শারীরিক ক্ষেত্রে সমস্যাটা তৈরি করে, তার থেকে বেশি মনের জোর ভেঙে দেয়। অনেকেরই আছে যাদের বারবার মিসক্যারেজ হয়। এই বারবার মিসক্যারেজ কেন হয়, কনসিভ করার পর কিভাবে মিসক্যারেজ আটকানো সম্ভব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর দিব্যেন্দু ব্যানার্জিকে। আমাদের দেশে মোটামুটি মিসক্যারেজের হার হলো 10% প্রথম প্রেগনেন্সিতে। হ্যাঁ, যার একবার মিসক্যারেজ হয়ে গেছে তাদের কিন্তু একটা ধারণা থাকে আমার পরের বারেও বোধহয় মিসক্যারেজ হয়ে যাবে, পরের বারেও কিন্তু মিসক্যারেজের হার হলো 10%। এবার মিসক্যারেজ কেন হয়? মিসক্যারেজ দু ধরনের হয়, একটা হলো প্রথমবার মিসক্যারেজ হলো, আর একটা বারংবার মিসক্যারেজ হচ্ছে। বারংবারটাকে আমরা রেকারেন্ট বলি, যেটা আলাদা অসুখ। সেইটা কখন বলা হয়? বলা হয় যাদের দুটো বা তিনটে পরপর মিসক্যারেজ হচ্ছে তাদের আমরা বলি এরা কিন্তু রেকারেন্ট অ্যাবর্টার, মানে বারবার তার হওয়ার প্রবণতা বেড়ে যায়। আপনাকে প্রথমে বেসিক একটা জায়গা মনে রাখতে হবে, প্রেগনেন্সিটা আসে কি করে। একটা ডিম থাকে, একটা শুক্রাণু থাকে। ডিমে 23টা ক্রোমোজোম, শুক্রাণুতে 23টা ক্রোমোজোম। দুটো ডিম আর শুক্রাণুর মিলন হলে 23-23-46টা ক্রোমোজোম একসাথে মিলে একটা নতুন প্রাণ তৈরি করার চেষ্টা করে। আমাদের শরীরে প্রত্যেক কটা সেলে কিন্তু 46টা ক্রোমোজোম আছে। যদি কোনো একটা ক্রোমোজোম পুরোপুরি বাদ চলে যায় বা কোনো একটা ক্রোমোজোম কিছুটা ভেঙে গেল, তখন কিন্তু একটা সুস্থ প্রেগনেন্সি কখনো আসে না। প্রেগনেন্সি আসছে মানে সে প্রেগনেন্ট, কিন্তু তার বাচ্চাটা যেটা আসছে সেটা সুস্থ নয়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এইটাকে আমরা বলি প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন। মানে তার শরীর ঠিক করে দিচ্ছে যে এই প্রেগনেন্সি যেটা এসছে এটা সুস্থ নয়, তাই জন্য ব্লিডিং হয়ে বেরিয়ে যায়। এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এটা মনে করি এটা হলো ন্যাচারাল সিলেকশন। ওপরওয়ালা ঠিক করে দিচ্ছে বাবা এই বাচ্চাটা হলে বিকলাঙ্গ হতে পারতো, তাই জন্য বাদ চলে গেল। এটা হলো একদম গোড়ায় যেটা হয়। এইগুলোকে আমরা বলি আর্লি প্রেগনেন্সি লস। একটা প্রেগনেন্সি টেস্ট করা হলো, পজিটিভ হলো, তার 3 দিন বাদে ব্লিডিং হয়ে সব বেরিয়ে গেল। এইগুলো হলো আপনাকে ধরে রাখতে হবে এই বাচ্চার যেগুলো ছিল এগুলো মেজর ক্রোমোজোমাল প্রবলেম ছিল। নয় তার ডিমটা খারাপ ছিল, নয় তার শুক্রাণু খারাপ ছিল। ডিম খারাপ কেন? যদি বয়সকালে প্রেগনেন্সি আসে, মানে যে বয়স ধরেন ডিমের বয়স 35, মহিলার বয়স 35-এর বেশি, ডিমের বয়সও 35-এর বেশি, সেই সব ডিমের কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্স বেশি থাকে। তেমনি শুক্রাণুর যদি কোয়ালিটি ভালো না হয়, তার থেকে যে প্রেগনেন্সি আসছে সেটাও অ্যাবর্শন হওয়ার চান্স বেশি থাকে। কাজে এইটা হলো একরকম। দ্বিতীয়ত হলো আর কিছু কিছু কারণ, যেগুলো মেইন ইম্পর্টেন্ট হলো স্ট্রাকচারাল, মানে গাঠনিকভাবে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে মিসক্যারেজ হতে পারে। হরমোনাল কোনো যদি প্রবলেম থাকে মহিলার, তার মিসক্যারেজ হতে পারে। কিছু কিছু অসুখ আছে, ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য মিসক্যারেজ হতে পারে। 4 নম্বর হলো যেইগুলো ম্যাক্সিমাম 98% ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এবার প্রথমে আসি গাঠনিক। গাঠনিকে হলো জরায়ুর ভেতরটা একটা সুন্দর একটা বিছানা করা থাকে, সেখানে গিয়ে বাচ্চাটা গিয়ে শোয়ে। সেই জরায়ের মধ্যে যদি কোনো টিউমার থাকে, জরায়ের মধ্যে যদি কোনো পর্দার মতন যেগুলো আমরা সেপ্টাম বলি, সেপ্টাম থাকে, বা জরায়ের আকৃতিতে কোনো গন্ডগোল থাকে, ধরুন জরায়ের কোথাও কোথাও ভেতরে আটকে পড়ে আছে, সামনের দেওয়াল আর পেছনের দেওয়াল আটকে পড়ে আছে, তাহলে কিন্তু মিসক্যারেজের রেট বাড়ে। দ্বিতীয়ত কাউর কাউর জন্মগতভাবে দুটো ভাগ থাকে জরায়ুর, যেটাকে আমরা বলি বাইকনওয়েট ইউট্রাস, তাদেরকে মিসক্যারেজের হার বেশি থাকে।
ফাইব্রয়েড, যদি কাউর জরায়ুতে টিউমার, যেটাকে আমরা খুব কমন টিউমার বলি ফাইব্রয়েড, সেই ফাইব্রয়েডটা যদি জরায়ুর মধ্যে নেমে আসে তাদের কিন্তু মিসক্যারেজের রেটটা বেশি থাকে। এইগুলো হলো গাঠনিক কারণ। এবার কিছু হরমোনাল কারণ আসে। হরমোনাল কারণের মধ্যে যেটা আমাদের সাধারণভাবে দেখে নেওয়া উচিত, থাইরয়েড পরীক্ষাটা করা উচিত। থাইরয়েড, প্রোল্যাকটিন যেটা ব্রেন থেকে তৈরি হয়, যেটা বেড়ে গেলে ব্রেস্ট দিয়ে দুধের মতন জিনিস তৈরি হয়, প্রোল্যাকটিন দেখা উচিত। এবং তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে প্রেগনেন্সির প্রথম 3 মাস কিন্তু বাচ্চার সঙ্গে মায়ের কোনো রক্তের সংযোগ হয় না। 3 মাসের মাথায় প্ল্যাসেন্টা তৈরি হয়, রক্ত চলাচল শুরু হয় বাচ্চা টু মা। এই 3 মাসের মধ্যে যেটা হয়, তখন শরীর থেকে একটা হরমোন তৈরি হয়, হরমোনটার নাম হলো প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা যেইখান থেকে ডিম তৈরি হয়েছে, যেই ওভারি থেকে, সেখান থেকে ম্যাক্সিমাম তৈরি হয়। এবার ওই প্রোজেস্টেরনের হারটা যদি কম থাকে বা লেভেলটা কম থাকে, তাহলে কিন্তু মিসক্যারেজের চান্স বাড়ে। এদের কিভাবে হয়? প্রথমে দেখা যায় অল্প অল্প একটা ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটা ক্রমশ বাড়ে এবং তারপর একটা স্টেজে গিয়ে ব্যথা হয়ে এটা বেরিয়ে যায়। কাজে আমরা কি করি? খুব সহজ ব্যাপার, প্রোজেস্টেরন ওষুধ আছে, সেটা বিভিন্নভাবে দেওয়া যায়। মুখে খাওয়ানো যায়, জেল হিসেবে জরায়ুর ভেতরে ইউজ করা যায়, ক্যাপসুল হিসেবে জরায়ুর ভেতরে ইউজ করা যায়, ইনজেকশন হিসেবে দেওয়া যায়। কাজী প্রোজেস্টেরনটা প্রথম 3 মাস প্রেগনেন্সির পক্ষে ভীষণভাবে আবশ্যক। এই প্রোজেস্টেরনটা দিয়ে আমরা প্রেগনেন্সিটাকে ধরে রাখতে চাই। নেক্সট হলো যেটা আমি বললাম, 98% আমরা কোনো কারণ পাই না, বারংবার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু বোঝা যায় না। তখন আমাদের অনেক কিছুর দিকে হাতড়াতে হয়। হাতড়ানোর মধ্যে যেটা একটা জিনিস আছে, যেটা আমরা বলি অ্যাপলা, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম। এই অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোমে যেটা হয়, যে প্রেগনেন্সির এগেনস্টে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, যেটা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে দেয় না। কিভাবে হয়? যে রক্ত চলাচলের শিরা আছে, শিরার মধ্যে ক্লট ফর্ম হয়ে যায়। যেমনি হার্টের পেশেন্টদের হার্টে ক্লট হলে হার্ট অ্যাটাক হয়, তাদের বাইপাস লাগে, ঠিক ওরকমই ওই চ্যানেলগুলো বন্ধ হয়ে যায় প্ল্যাসেন্টার মধ্যে। এটাকে অসুখের জন্য হয়। এদের কিন্তু ওই অ্যাসপিরিন, একটু হেপারিন ইনজেকশন দিতে হয় এবং এই চিকিৎসা করলে তাদের কিন্তু প্রেগনেন্সির হার বাড়ে। কিন্তু ব্যাপারটা এতটাই ধোঁয়াছে, এতটাই অপরিষ্কার, আমাদের কাছেও একটা পরিসংখ্যান দিতে পারি। যার 4 বার নষ্ট হয়ে গেছে বাচ্চা, 5ম বার সে ঠিক করলো আমি আর ডাক্তারের কাছে যাব না, ও ডাক্তার দেখে কোনো লাভ নেই, বারবার ওষুধ দিচ্ছে, এত দামি দামি ওষুধ দিচ্ছে, সেই নষ্ট হয়ে যাচ্ছে। তার কিন্তু 50% চান্স আছে কোনো ডাক্তার না দেখিয়েও প্রেগনেন্সিকরণ হয়ে যাওয়া এবং সুস্থ বাচ্চা হওয়ার। কাজী এইটা এমন একটা জায়গা যেটা হয়তো আজকের দিনেও আমরা পুরোপুরিভাবে কনফিডেন্টলি ভাবে ডাক্তার হিসেবে আমি বলতে পারবো না আমি বুঝি বা এর চিকিৎসা করা যায়। কাজী দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আশা হারাবার কোনো কারণ নেই। আপনার 4 বার বাচ্চা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে, আপনার 5ম বার কিন্তু এমনি সুস্থ বাচ্চা হতে পারে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়া, অনেক সময় অনেক কিছু মিথ আছে যে কিছু বিশেষ জিনিস খেলে মিসক্যারেজ হওয়ার চান্স থাকে, এটা কতটা সঠিক? দেখুন, ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছি পেঁপে আনারস খেলে প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়। আয়ুর্বেদে এককালে বলতো কাঁচা পেঁপে খেলে নাকি এমনি অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্টিফিকেশন, কিন্তু এগুলোর কোনো সাইন্টিফিক ভিত্তি নেই। আমার প্র্যাকটিসে আমায় যদি কেউ জিজ্ঞেস করে ডাক্তারবাবু কি খাবো না, এগুলো বিষটা খেও না, এর বাইরে সবকিছুই খেও। হ্যাঁ, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা তৃপ্তি করে খাবেন। ওই 250 গ্রাম চিকেন, 150 গ্রাম মাছ, 3টে ডিম, ওইসব হিসেবে যাবেন না। একটা জিনিস মনে রাখবেন, রেল লাইনের ধারে যে বাচ্চা হচ্ছে তারও কিন্তু 3 কেজি ওজন হচ্ছে, তাকে কিন্তু কাঁচের ঘরে থাকতে হচ্ছে না। আর কাঁচের ঘরে আইসিতে যারা থাকছে তাদের বাচ্চা কিন্তু কাঁচের ঘরে এনআইসিউতে বেশি থাকছে। কাজে যেটা খাবেন একটা ব্যালেন্স ডায়েট খাবেন। এটা খাবো না ওটা খাবো না নয়, আপনাকে একটা ফিক্সড ডায়েট নিতে হবে। প্রোটিনের মধ্যে সবচেয়ে ভালো হলো দুধ এবং ডিম,
একটা ফিক্স কার্বোহাইড্রেট, খুব বেশি ভাত খাওয়া ভালো নয়, কেন আমাদের দেশটা হলো ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আপনার সবসময় একটা 30% চান্স থাকবে প্রেগনেন্সির মধ্যে আপনার ডায়াবেটিস ডেভেলপ করার। কাজেই ডায়েটটা মেনটেন করবেন ঠিক মতো, রেগুলার এক্সারসাইজ করবেন, প্রচুর সবুজ ভেজিটেবলস খাবেন। সবুজ ভেজিটেবলসের মধ্যে প্রচুর ভিটামিনস আছে। আমরা ওষুধের দোকান থেকে কিনে ভিটামিন খাবো, কিন্তু আমি শাকসবজি খাবো না, এটা কিন্তু ঠিক নয়। কাজে আমাদের ডায়েটারি হ্যাবিট পাল্টাতে হবে, ফল খেতে হবে, এবং সর্বোপরি যেটা মনে রাখতে হবে, বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না, বারে বারে অল্প অল্প খেতে হবে। একবার বেশি খেলে এই দিক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, বমি হয়ে যাবে। কাজে বারে বারে অল্প অল্প প্রেগনেন্সির সময় খাওয়াটা হলো নিয়ম। কনসিভ করার পর মিসক্যারেজ আটকাতে আপনি প্রথম 3 মাসের কথা বললেন, তো এই সময় লাইফস্টাইলে কিছু চেঞ্জ করা দরকার, মানে কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে? এককালে ছিল যে বলা হতো একদম বিছনায় শুয়ে থাকবে, শুধুমাত্র বাথরুমে যাবে, খেতে উঠবে, আর কোনো কাজ করবে না। এই জিনিসগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। এখন কিন্তু দেখা গেছে ইট ইজ অনলি টেন্ডার লাভিং কেয়ার, TLC বলি আমরা। পেশেন্টকে মনের জোর দিন, পেশেন্টকে তার স্বাভাবিক কাজ করতে দিন। 3টে জিনিস বানো করি আমরা। জার্কিং বাদ দেবে যতখানি পারবে, রিক্সো, অটো, টোটো এগুলো বাদ দেবে। 2 নম্বর হলো তলপেটের ওপর চাপ পড়ে এরম কাজ করবে না। উপুু হয়ে বসে একটু কেচে নিলাম, একটু বেটে নিলাম, প্রথম 3 মাস না। এবং সহবাসটা প্রথম 3 মাস অ্যাভয়েড করলে খুব ভালো হয়। তো 3টে জিনিস, জার্কিং অ্যাভয়েড করা, তলপেটের ওপর চাপ পড়ে এরম কাজ করবেন না, এবং মেলামেশা, সহবাসটা প্রথম 3 মাস বাদ দেবেন। 3 মাসের পর আপনি গাছে উঠুন না, কিচ্ছু হবে না। মিসক্যারেজের লক্ষণ, এটা অনেকেই বুঝতে পারেন না যে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে তার মিসক্যারেজ হয়েছে, এটা বুঝবে। মিসক্যারেজের প্রথম লক্ষণ হলো ব্লিডিং। অল্প অল্প করে শুরু হয়, হঠাৎ ব্লিডিং হয় না, অল্প অল্প করে ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা ক্রমশ বাড়তে থাকে। এই সময় যদি আপনি ঠিক মতো চিকিৎসা করেন, ঠিক মতো হরমোন দেওয়া হয়, তাহলে কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করে। দ্বিতীয়ত, অনেক সময় হয় প্রেগনেন্সির মধ্যে হঠাৎ কালচে কালচে একটা ব্লিডিং হচ্ছে। এই সময়টা মনে রাখতে হবে যে প্রেগনেন্সিটা হয়তো পেটের মধ্যে নষ্ট হয়ে গেছে, খুব আর্লি ফেজে, 6 সপ্তাহ 8 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গেছে। কাজে প্রথম জিনিস, যদি এরকম ব্লিডিং হয়, আপনার ইমিডিয়েটলি আপনার ডাক্তার, নিকটবর্তী ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত, এবং একটা সোনোগ্রাফি করা উচিত। সোনোগ্রাফি কেন করবেন? সোনোগ্রাফি করার হলো 3টে স্টেজ আছে প্রেগনেন্সিতে প্রথমে একটা ব্যাগ তৈরি হয়, যেটাকে আমরা জেস্টেশনাল স্যাক বলি। এই ব্যাগটা থেকে একটা হরমোন বেরোয়, HCG, যেটা আপনার ওই 50 টাকার কিটে ধরা পড়ে, ব্রেক কালার কিটে ধরা পড়ে, বা আপনি রক্তের ব্লাড টেস্ট করতে পারেন, বিটা HCG। তারপরে স্টেজটা হলো ওর মধ্যে থেকে একটা অনেকটা ব্যাঙাচির মতন, ট্যাডপোলের মতন বাচ্চা তৈরি হয়। সেটা 5 সপ্তাহে, 4 থেকে 5 সপ্তাহ, 6 সপ্তাহের মাথায় ওই মধ্যে হার্টবিট দেখা যায়। কাজে আমরা প্রথমে দেখতে চাই স্যাকটা এমটি কিনা, স্যাকের মধ্যে ভ্রূণটা তৈরি হয়েছে কি হয়নি। যদি ভ্রূণ না তৈরি হয়, তাহলে আমরা বলি যে বাবা এটা ক্রোমোজোমালি অ্যাবনর্মাল, যেটা আমি আগে বলছিলাম যে ক্রোমোজোমের দোষ, ক্রোমোজোমালি অ্যাবনর্মাল। ভ্রূণ তৈরি হয়েছে অথচ হার্টবিট দেখা যাচ্ছে না, তখন বলা হয় আর 2 সপ্তাহ দেখি, হয়তো এর পরে হার্টবিট দেখা যাবে। তারপরে যখন হার্টবিট দেখা গেল না, তখন আমরা বলি এটাকে মিসক্যারেজ, মানে এই যে প্রেগনেন্সিটা এসেছিল এটা সুস্থ ছিল না, তাই জন্য তোমার শরীর আগে বাড়তে দেয়। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা যদি এই বিষয় নিয়ে আরো কোনো প্রশ্ন জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।